আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত, ১৪৪ ধারা জারি। অভিযুক্ত যুবক আটক। টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সমাবেশেও নিষেধাজ্ঞা। আজ রাত ১০টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণায়। জয়ী হলে শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি ভিপি প্রার্থীদের। ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, মন্তব্য গভর্নরের। শিগগিরই একত্রিত হবে ৫টি ব্যাংক। পর্যাপ্ত সি ট্রাক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জেলা সদরে চলাচল করছে হাতিয়াবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত ফেরি সার্ভিস চালুর দাবি। এবং আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও। রাত ৯টা ২৭ মিনিটে শুরু হয়ে শেষ হবে ২টা ৫৫ মিনিটে। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এছাড়া ভিডিও পোস্ট করা যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুবিন ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। হাটহাজারীর মীরের হাট থেকে ১১ মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত আজ বেলা ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জশ্নে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে। স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর মাদ্রাসার শিক্ষার্থীরা হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে তারা মাদ্রাসার সামনের সড়কে আর সুন্নি অনুসারী হাটহাজারী কাচারি সড়কে অবস্থান নেয়। উভয় পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে বন্ধ হয়ে যায় হাটহাজারী খাগড়াছড়ি সড়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। টাঙ্গাইলের বাসাইলে কাদের সিদ্দিকের মুক্তিযোদ্ধা সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সাথে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙাল মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের পক্ষে রনি মিয়া ছাত্র সমাবেশ আহ্বান করায় সম্ভাব্য গোলযোগ এড়াতে প্রশাসন এ আদেশ দেয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাম্মদ আকলিমা বেগম স্বাক্ষরিত আদেশে জানানো হয়, বিকেল ৩টায় বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময় ও স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ছাত্র সমাবেশ আয়োজনের অনুমতি চাওয়া হয়। এই অবস্থায় সমাবেশ দুটিকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়। এ কারণে নিরাপত্তাজনিত কারণে আজ ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত বাসাইল শহীদ মিনারে ৫০০ গজ এলাকায় সকল প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পিটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র বহন এবং অবৈধ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। তবে শেষ সময়ে এসেও সুষ্ঠু ভোট আর নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা। এদিকে গতকাল ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনাগোনা কম ছিল, তাই সারাদিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক। এদিকে নির্বাচিত হলে দল নয়, শিক্ষার্থীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাবি ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তারা এ প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের কথা না বললে বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ভিপিরও পতন হবে বলে এ সময় মন্তব্য করেন প্রার্থীরা। আপনারা জানেন আমাদের এখন কোনো মাদার পার্টি নেই, সেই জায়গা থেকে ৫ আগস্ট আগে যেমন আমি কাজ করেছি, যে সবকিছু ক্ষেত্রে ৫ আগস্ট পরে আমি কাজ করেছি, শুধুমাত্র শিক্ষা, শুধুমাত্র এখানে ডাকসু করার জন্য, বিপ্লবের জন্য না। আর জাতীয় রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বিযুক্ত করতে হয়, তাহলে ৩টি কাজ করাটা খুবই প্রয়োজন। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ছাত্র রাজনীতির কাঠামো আছে সেটার একটা বড় ধরনের সংস্কার করা। শিক্ষক ও কর্মচারী রাজনীতি মুক্ত করতে হবে। ২ নম্বর হচ্ছে হলে এবং একাডেমিক এরিয়া রাজনীতি মুক্ত করতে হবে। ৩ নম্বর বলেছি হলো নির্বাচিত হলে নিজ দল থেকে পদত্যাগ করতে হবে।
এবং 4 নম্বর হচ্ছে ডাকসুকে নিয়মতান্ত্রিক করতে হবে। আমরা যদি এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলে মাদার সংগঠনের চাপিয়ে দেওয়া কোনো যদি শিক্ষার্থীদের উপর চাপাই দিতে চাই, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লাল কার্ড দেখাইছে, এই কাজ যারা করতে চাইবে তাদেরকে ওইভাবে লাল কার্ড দেখাবে। এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা, এবং সেটা আমি বলে যাব। যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না। ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। দ্রুতই 5টি ব্যাংককে একত্রিত করে একটি শক্তিশালী ব্যাংকে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত গোলটেবিল আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় কোনো ব্যাংকে লাভ না হলে ব্যাংক মালিকরা কোনো লভ্যাংশ পাবেন না বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না তারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট মানসিকতা ধারণ করে। ব্যাংকে একীভূত করতে যাচ্ছি, এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হবে। ট্রান্সপারেন্সি নিয়ে আসছি ব্যাংকিং খাতে, আমরা দায়বদ্ধতা নিয়ে আসছি। লস করে প্রফিট নেওয়া, ডিভিডেন্ড নেওয়া যাবে না, বোনাস দেওয়া যাবে। সবচেয়ে বেশি ক্যাপিটাল এই ব্যাংকের থাকবে, সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসাবে যেটা হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার প্রতিবাদে মালিবাগ থেকে মশাল মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে মৌচাক মোড়ে অবস্থান করে বিক্ষোভকারীরা। এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহিদুল আজম বলেন, শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা এই হামলা চালিয়েছে। এর আগে রাজধানী গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তাকে হত্যার চেষ্টা করা হয়। আমার বাসায় আক্রমণ করতে চেষ্টা করেছে, আক্রমণের আগে আমরা ধরতে পেরেছি। বিস্ফোরক তারা মারবেন, নিক্ষেপ করবেন, এগুলো মেসেজে ছিল যে আজকে কাজ শেষ করতে হবে। এটা ছাত্রলীগের পক্ষ থেকে এসে, মানে ছাত্রলীগের যে নেতার নাম বললো, সবগুলো একই সূত্রে গাথা এবং সবগুলোর বটের মূল হলো শেখ হাসিনা। নুরুল হক নুরুর উপরে যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে, সেই জায়গাটায় কারোর কোনো মানে পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না, এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে। এই জিনিসটা খোদ শেখ হাসিনার কাছ থেকে এসছে, কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচনকে প্রশ্নমুখী করতে চায়। নোয়াখালীর মাইজদি কোর্ট থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। ঝড় জলোচ্ছ্বাস ও নদীর উত্তাল ঢেউয়ে প্রায় ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনা ঘটছে। এতে প্রাণ হারায় সাধারণ মানুষ। পর্যাপ্ত সি ট্রাক সহ চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া পর্যন্ত ফেরি চলাচলের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। নোয়াখালীর প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর জেলা শহর মাইজদি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত হাতিয়া উপজেলা। এই দ্বীপে প্রায় 7.5 লাখ মানুষের বসবাস। তাদের যাতায়াতের একমাত্র ভরসা নদীপথ। বড় ট্রলার, স্পিডবোট কিংবা মাছ ধরার নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে হাতিয়াবাসী। বিআইডব্লিউটিওর একটি মাত্র সি ট্রাক থাকলেও তার চাহিদার তুলনায় একেবারেই কম। দিনে মাত্র 2 বার আসা যাওয়া করে এটি। প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। অন্যান্য যাত্রীদের বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার বা স্পিড বোটে আসা যাওয়া করতে হয়। আমাদের হাতিয়ার যাত্রীবৃন্দদের জন্য যারা যাতায়াত করে, হাতিয়া আসা যাওয়া করে নোয়াখালী, ঢাকা, চট্টগ্রাম ইত্যাদি, ওনাদের জন্য দেখা যায় যাতায়াত করতে অনেক কষ্টকর হয়। নৌ পারাপারটা এটা অনেক কষ্টকর হয়। আমাদের দীর্ঘদিন পর্যন্ত পানির দাবি ছিল, আমাদের অধিকার একটা ফেরি আমাদের খুব প্রয়োজন। এরপরে কিছু থেকে কিছু হলে একটু সিগন্যাল, আবহাওয়া ওয়েদার একটু খারাপ হলে আমরা যাতায়াত করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, একটি মাত্র সি ট্রাকে যাতায়াতের চাহিদা পূরণ হয় না। মনপুরা উপজেলা বা হাতিয়া বিভিন্ন উপজেলা উপকূলগুলো এগুলার বঙ্গোপসাগরের সাথে সংলগ্ন, যার জন্য আমরা এই ভোগান্তিতে পড়ছি। তা আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমাদের ফেরি চলাচলের ব্যবস্থাটা যেন করা হয়। নদীর জোয়ারে ভাসছে পান, মিলে না কোনো স্থায়ী সমাধান। সরকারের কাছে আমাদের একটাই জোর দাবি, অতি দ্রুত যেন আমাদের এই নৌপথে যোগাযোগ ব্যবস্থাটা যেন ভালো করে। বিআইডব্লিউটিও এ রুটে দ্রুতই ফেরি চালু করবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাতে সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষ নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিতে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা হাতিয়ার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 364 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 49 জন, চট্টগ্রামে 76 জন, ঢাকা বিভাগে 50 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 58 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 73 জন, খুলনায় 38 জন এবং ময়মনসিংহ বিভাগে 20 জন রয়েছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকুইটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। মোট 7 ঘন্টা 27 মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় আজ রাত 9টা 27 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। ঢাকায় স্থানীয় সময় অনুসারে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তে শুরু করবে রাত 9টা 28 মিনিট 25 সেকেন্ড থেকে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 10টা 27 মিনিট 9 সেকেন্ডে। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 11টা 30 মিনিট 48 সেকেন্ড থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে রাত 12টা 11 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 12টা 52 মিনিট 51 সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ হবে রাত 1টা 56 মিনিট 31 সেকেন্ডে। আর চাঁদের ওপর থেকে ছায়া পুরোপুরি সরে যাবে রাত 2টা 55 মিনিট 8 সেকেন্ডে। গ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোয়াবাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় 90% এলাকা থেকে এটি দেখা যাবে না। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। এর ফলে চন্দ্রগ্রহণ হয়। তবে একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের উপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস। তবে শুধু সৌন্দর্য নয়, চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করারও বিরল সুযোগ মিলবে জ্যোতির্বিদদের। জয়পুরহাটে ডিমের পরিত্যক্ত খোসা থেকে পাউডার তৈরি করে সাড়া ফেলেছেন উদ্যোক্তা বেলাল মোল্লা। পোলট্রি হ্যাচারি থেকে ডিমের খোসা সংগ্রহ করে পাউডার তৈরি করে বিক্রি করছেন জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। যে পাউডার ব্যবহার হচ্ছে মাছ, মুরগি, গরুর খাবার ও জমির জৈব সার হিসেবে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাট সদর উপজেলার বেলতলি গ্রামের বেল্লাল মোল্লা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন পোলট্রি হ্যাচারি থেকে পরিত্যক্ত ডিমের খোসা সংগ্রহ করতেন। 2024 সালে নিজে স্থাপন করেন ডিমের খোসা থেকে পাউডার তৈরির কারখানা। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। তার কারখানায় উৎপাদিত পাউডার এখন জয়পুরহাটের গণ্ডি পেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি জমিতে জৈব সার হিসেবে যেমন ব্যবহার হচ্ছে, তেমনি গরু, মাছ ও মুরগির খাবারে ক্যালসিয়ামের যোগান দিচ্ছে। 3-4 জন কাজ করি, যে টাকা বেতন পাই আমরা মোটামুটি ভালো সংসার চলে। আমি নিজেও উদ্যোগ নিয়েছি আমার পুকুরে মাছের জন্য এটা খাওয়াবো, জমির জন্য এটা উপকারী। দানাদার খাদ্যের সঙ্গে এই ডিমের খোসার পাউডার মিক্সড করে মাছে খাওয়াই, এতে মাছের যে একটা মাছের যে গ্রোথ ছিল আগে তুলনামূলকভাবে এটা বেশি বুঝতে পারতেছি। আরো যদি বৃদ্ধি পায় তাহলে এখানে অনেক বেকারত্ব দূর হবে। কৃষক ও মৎস্য চাষীদের কাছে এই পাউডারের চাহিদা সবচেয়ে বেশি। 50 কেজির একটি বস্তা বিক্রি হচ্ছে 750 টাকায়। সব খরচ বাদ দিয়েও মাসে প্রায় 20,000 টাকা লাভ করছেন বেল্লাল মোল্লা। প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। 4-5 জন লোক এখানে আমার থাকি, সকলকে বেতন দেওয়ার পরও আমার 18 থেকে 20,000 টাকা টিকে গেল আমার। এই পাউডারের নানা উপকারিতা সম্পর্কে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিমের খোসায় ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম এরকম বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো উপাদান থাকে এবং এগুলো আমাদের প্রাণীর যেমন পোলট্রি এবং ডেইরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্যালসিয়াম যে গাছের একটা পুষ্টি খাদ্য উপাদান, এটা পাওয়া যায়। এছাড়া ম্যাগনেসিয়াম, সালফার এই ধরনের উপাদান রয়েছে যা গাছের বৃদ্ধির জন্য খুবই দরকারি। বেল্লাল মোল্লার এই উদ্যোগে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাচ্ছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত 67 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 64,435 জনে দাঁড়ালো।
এছাড়া 1,62,367 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। শনিবার হামাসের আস্তানা দাবি তুলে গুড়িয়ে দেওয়া হয় 15 তলা সুশি টাওয়ার। ভবনটির ঠিক উল্টো দিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA কার্যালয়। এদিকে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেল আবিব। যদিও পর্যাপ্ত সময় না দিয়ে ফেলা হচ্ছে বোমা। বিমান হামলার পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান। দেইর আল বালাহ, খান ইউনুস সহ গাজার অন্যান্য এলাকাতেও সমানতালে চলছে আগ্রাসন। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জায়গায় ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। এতে লেখা রয়েছে এবার ভারতের হয়ে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে প্রকাশিত তালিকায় লেখা ছিল 26 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদী। 26 সেপ্টেম্বর বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরাও বক্তব্য রাখবেন। সম্প্রতি শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক শীতল হয়েছে। এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সম্পর্কের উন্নয়ন করেছেন মোদী। আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারে জানিয়ে দেব খেলার খবর। রোনালদো ও ফেলিক্সের জোড়া গোলে বিশ্বকাপ বাছাই আর্মেনিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। আর্মেনিয়ার মাঠে বল দখলে 70% বেশি আধিপত্য ছিল রোনালদোদের। ম্যাচে 10 মিনিটে ফেলিক্স পর্তুগিজদের লিড এনে দেন। 21 মিনিটে ব্যবধান বাড়ান রোনালদো। এরপর ক্যান্সেলো তৃতীয় গোল করেন। বিরতির পর নেমেই নিজের দ্বিতীয় গোল করেন CR7। 61 মিনিটে ফেলিক্সও তার দ্বিতীয় গোলটি পেয়ে যান। এতে ব্যবধান 5-0-তে জিতে মাঠ ছাড়ে পর্তুগাল। বাছাইয়ের অন্য ম্যাচে অ্যান্ডোরাকে 2-0 গোলে হারিয়েছে ইংল্যান্ড। টানা 2 ফাইনালে হারের পর অবশেষে এবছর গ্র্যান্ড স্ল্যামে দেখা পেলেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশের 27 বছর বয়সী এই তারকা US ওপেন নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে হারিয়েছেন 6-3, 7-6 গেমে। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটি জেতার আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের 8ম বাছাই আনিসিমোভা সাবালেঙ্কার লড়াইকে কঠিন করে তোলেন। তবে দ্বিতীয় গেম সরাসরি জিততে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জয় আদায় করে নেন বেলারুশ তারকা। এতে টানা দ্বিতীয় US ওপেন এবং ক্যারিয়ারের 4র্থ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। একটি ঘোষণা। ATN বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে ATN বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত, 144 ধারা জারি, অভিযুক্ত যুবক আটক। টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সমাবেশেও নিষেধাজ্ঞা। আজ রাত 10টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণায়। জয়ী হলে শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি VP প্রার্থীদের। ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, মন্তব্য গভর্নরের। শিগগিরই একত্রিত হবে 5টি ব্যাংক। পর্যাপ্ত সি ট্রাক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জেলা সদরে চলাচল করছে হাতিয়াবাসী। প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত ফেরি সার্ভিস চালুর দাবি। এবং আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও। রাত 9টা 27 মিনিটে শুরু হয়ে শেষ হবে 2টা 55 মিনিটে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।